আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক, দাবি আদায়ে যমুনা অভিমুখে অবস্থান ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের। চট্টগ্রামে বিএনপির ৩ সংগঠনের তারুণ্যের সমাবেশে জনতার ঢল, পলাতক অপশক্তির পুনর্বাসন চায় না মানুষ, বললেন তারেক রহমান। দেশের জনগণ, সরকার এবং রাজনীতিকে কোনোভাবেই বর্বর বন্দিশালা আয়নাঘরের প্রতিষ্ঠাতা, পতিত, পলাতক, পরাজিত অপশক্তির পুনর্বাসন চায় না। ট্রাম্পের মধ্যস্থতায় অবশেষে ভারত পাকিস্তান যুদ্ধবিরতি। 4 দিনের পাল্টাপাল্টি হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি এবং হতাহতের দাবি দুপক্ষেরই। সত্য ও জবাবদিহিতা কমিশন গঠন এবং গণহত্যায় জড়িতদের বিচার করা হবে, জানালেন আইন উপদেষ্টা। গুমের জন্য কমান্ডারদের দায় আইনে স্পষ্ট করার তাগিদ। তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার প্রস্তাব গণফোরামের। জন আকাঙ্ক্ষা অনুযায়ী সংশোধন করা যাবে সংবিধান, দ্রুত সংস্কার করে নির্বাচনের দাবি ইউপিডিএফ-এর। এছাড়াও রাতের বাংলাদেশে আরো থাকছে। বিকেএমই এর ভোটে প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্স প্যানেলের জয়, নবনির্বাচিতদের হাত ধরে এগিয়ে যাবে তৈরি পোশাক শিল্প, আশা উদ্যোক্তাদের। আমার বিশ্বাস আজকে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি দক্ষ নেতৃত্ব যে আসবে, তারা এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারবে। আওয়ামী লীগ নিষিদ্ধ ইস্যুতে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। এই বিষয়ে জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। যাচ্ছি তার কাছে। ফয়সাল, বৈঠকের সিদ্ধান্ত জানাতে নিশ্চয়ই একটা ব্রিফিং হবে, সেটা শুরু হয়েছে কিনা, না হলে কখন হবে, একটু বিস্তারিত জানাবেন। তিতুমির, শুরুতে বলে রাখি কিছুক্ষণ আগেই মিটিংটি শেষ হয়েছিল যেমনটি আমরা শুনেছিলাম, তবে এর কিছুক্ষণ পরেই আবার প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে না, এখনও মিটিংটি চলমান রয়েছে। অর্থাৎ আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ কী হবে, আওয়ামী লীগ কি নিষিদ্ধ হবে কি না, সেই বিষয়ে যে জরুরি মিটিংটি ডাকা হয়েছিল সেটি 8টা থেকে ঠিক রাত 8টায় শুরু হয়েছিল এবং এখন পর্যন্ত সেটি চলছে। অর্থাৎ রাত প্রায় 10টা বাজে, প্রায় 2 ঘন্টা ধরে মিটিং চলছে। সেই মিটিংটি এখনও কিন্তু শেষ হয়নি, যেমনটি আমাদেরকে প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। আপনি জানেন যে গণহত্যার দায়ে আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কিন্তু শাহবাগ সহ রাজধানীর বিভিন্ন জায়গায় আন্দোলন করছেন। জুলাইয়ের যে সকল আন্দোলন করেছেন, আন্দোলনের যে সকল যোদ্ধারা রয়েছেন, তারা মূলত আন্দোলনের যে গণহত্যা চলছিল সেই দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার থেকেই আন্দোলন করে আসছেন। সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতেই কিন্তু আজকে জরুরি সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা এবং সেটি কিন্তু রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা, অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনেই সেটি কিন্তু রাত 8টার দিকে শুরু হয়েছে। সেটি এখনও পর্যন্ত চলছে, তবে এখন কখন নাগাদ শেষ হবে সে বিষয়ে এখনও পর্যন্ত আমাদের কাছে কোনো সুনির্দিষ্ট বা সুস্পষ্ট কোনো তথ্য আসেনি। তবে আমরা ধারণা করছি হয়তো কিছুক্ষণের মধ্যেই সেটি শেষ হয়ে যাবে এবং সেই সভা থেকে হয়তো গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত আসতে পারে বলে আমরা ধারণা করছি। তিতুমির, এই ছিল এখান থেকে সর্বশেষ। জি ফয়সাল, নিশ্চয়ই আমরা আপনার মাধ্যমে সেই ব্রিফিংটাও আমরা পরবর্তীতে জানাতে পারবো আপডেট। তবে এই মুহূর্তে একটু যেতে চাই ঠিক তার খানিকটা দূরেই শাহবাগে। আওয়ামী লীগ নিষিদ্ধ সহ 3 দফা দাবিতে শাহবাগে চলছে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের গণজমায়েত। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিক মাহমুদ। আশিক, এরই মধ্যে কিন্তু বৈঠক তো চলমান, আপনি নিশ্চয়ই খবর পেয়েছেন, সেখান থেকে হয়তো ব্রিফিংও করা হবে কিছুক্ষণের মধ্যে। এই মুহূর্তে আসলে বিক্ষোভকারীদের অবস্থান কি বলছেন তারা? তিতুমির, এই মুহূর্তে আমি ইন্টারকন্টিনেন্টালের সামনের মোড়ে রয়েছি, আর এই ইন্টারকন্টিনেন্টালের সামনেই ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের ব্যানারে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আন্দোলন চলছে। কিছুক্ষণ আগে আন্দোলনকারীরা কিন্তু শাহবাগে ছিল। গতকাল থেকেই আন্দোলনকারীরা শাহবাগে অবস্থান নিয়ে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছিল। 1 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল যে যত দ্রুত সম্ভব যদি আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত না আসে সেক্ষেত্রে যমুনা অভিমুখে লং মার্চ করার ঘোষণা দেওয়া হয়েছিল।
তার পরবর্তীতে 1 ঘন্টা সময় অতিবাহিত হওয়ার পরে আন্দোলনকারীরা হাসনাত এবং সার্জিসের নেতৃত্বে এই মুহূর্তে ইন্টারকন্টিনেন্টালের সামনের যে মোড় রয়েছে সেই মোড়টি অবরোধ করে রেখেছে। আমরা দেখতে পাচ্ছি আশপাশের সকল সড়কের যান চলাচল বন্ধ হয়ে গেছে। এই মুহূর্তে ইন্টারকন্টিনেন্টালের সামনের সড়কে অবস্থান নিয়ে আন্দোলনকারীরা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং ফ্যাসিবাদ বিরোধী স্লোগান দিচ্ছেন। বিশেষ করে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে তারা যে স্লোগান দিচ্ছেন সেই স্লোগানে কিন্তু উত্তাল এই মুহূর্তে ইন্টারকন্টিনেন্টালের সামনের যে মোড়টি রয়েছে সেই মোড়টি। রাস্তার দুই ধারে আমরা দেখতে পাচ্ছি ছাত্র জনতা তারা অবস্থান নিয়েছে, অবস্থান নিয়ে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং টানা স্লোগান দিয়ে যাচ্ছে এবং সেই স্লোগানে কিন্তু উত্তাল রয়েছে। রাত যত গভীর হচ্ছে আন্দোলনকারীদের স্লোগানের মাত্রা তত বাড়ছে। এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধের যে ধ্বনি সেই ধ্বনি সারা ঢাকা শহরে ছড়িয়ে পড়ছে এবং আমরা জানতে পেরেছি বাংলা মোটর মোড়, এই পাশে শাহবাগ, এই পুরো পাশটাই কিন্তু দখলে নিয়েছে ছাত্র জনতারা এবং তারা এই মুহূর্তে এই সকল সড়কের যান চলাচল কিন্তু তারা বন্ধ করে দিয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে উপদেষ্টাদের কার্যালয়ে, প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি জরুরি বৈঠক চলছে উপদেষ্টাদের। সেই বৈঠকের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে আন্দোলনকারীরা। তারা বলছেন যে এই যে জরুরি বৈঠকে বসেছে উপদেষ্টারা, এই বৈঠক থেকে যদি আওয়ামী লীগ নিষিদ্ধের সঠিক সিদ্ধান্ত না আসে, দ্রুত সিদ্ধান্ত না আসে, তাহলে তারা যমুনা অভিমুখে লং মার্চ করবে এবং সেখানে তারা যমুনা ভবন ঘেরাও করার ঘোষণাও দিয়েছে এবং তারা বলছেন যে যত দ্রুত সম্ভব আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। যারা জুলাই আগস্টে গণহত্যা চালিয়েছে, যারা গুম খুন করেছে, যারা মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে, তাদের এই বাংলাদেশের মাটিতে রাজনীতি করার কোনো অধিকার নেই। কোনোভাবেই তারা বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে পারবে না। সেই দাবি নিয়েই কিন্তু এই আন্দোলন চলছে। আমরা জানি গতকাল মিন্টু রোডে যে সমাবেশ হয়েছিল, সর্বদলীয় সমাবেশ, সেই সমাবেশ থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক হাসনাত আবদুল্লাহ, এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ঘোষণা দিয়েছিল শাহবাগে অবস্থান নিয়ে। তারা কিন্তু শাহবাগে গতকাল থেকে অবস্থান নিয়ে রেখেছিল। কিছুক্ষণ আগে এই আন্দোলনকারীরা তারা তাদের মতো করে এই ইন্টারকন্টিনেন্টাল মোড়ে তারা অবস্থান নিয়েছে এবং অবস্থান নিয়ে কিন্তু তারা বিক্ষোভ চালিয়ে যাচ্ছে এবং স্লোগানে মুখরিত করে রেখেছে এই পুরো ইন্টারকন্টিনেন্টাল সহ আশপাশের সকল জায়গা। আমরা কিছুক্ষণ আগেও দেখেছিলাম এখানে সার্জিস ছিলেন, সার্জিসের নেতৃত্বে এই আন্দোলন চলছিল। যদি এই মুহূর্তে সার্জিসকে আমরা দেখছি না, যদিও নিশ্চয়ই তারা অপেক্ষায় আছে যে এই যে উপদেষ্টাদের যে বৈঠক চলছে সেই বৈঠকে কি সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্তের অপেক্ষাই কিন্তু রয়েছে এবং তারা বলছেন যে এই সিদ্ধান্ত থেকে যদি আওয়ামী লীগ নিষিদ্ধের চূড়ান্ত সিদ্ধান্ত বাস্তবায়ন না হয়, দাবি আদায় না হয়, তাহলে আন্দোলনকারীরা কঠোর আন্দোলনে যাবে এবং তাদের এই যে অবস্থান এটি কিন্তু চলমান থাকবে। আশিক মাহমুদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন, হয়তো এই সিদ্ধান্ত আমরা কিছুক্ষণের মধ্যে জানতে পারবো এবং তখন সেটা আবারও আমরা দর্শকদের জানাতে পারবো। জুলাই আন্দোলনে গণহত্যা চালানোর পর বাংলাদেশে আওয়ামী লীগ বলে কোনো দল থাকতে পারে না। যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে, জনতা তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিহত করবে বলে জানানো হয় শাহবাগের গণজমায়েত থেকে। আওয়ামী লীগ নিষিদ্ধ সহ 3 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত গণজমায়েত আর অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য। 10 মাসের সন্তান নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে জুলাই শহীদ শাহজাহানের স্ত্রী। আজকে আমার এই সন্তানকে আমি কি জবাব দিব? তার বাবা নাই, তার বাবার পরিচয় ছাড়া এখানে সে বড় হবে পৃথিবীতে। গণজমায়েতে একাত্মতা জানাতে এসে আরেক শহীদ তাহমিদের মা বলেন, 5 আগস্টের পর এই দাবিতে আবারও রাস্তায় নামা হতাশা। আমি কেন আজকে মাঠে, কেন আমরা আজকে সংগ্রাম করে বেড়াবো? আমি আমার সন্তান যেদিন হারিয়েছে সেদিন আমাকে ধরে নির্যাতন করা হয়েছে, মারা হয়েছে, আমি বাসায় থাকতে পারি না। গণজমায়েত থেকে তোলা হয় 3 দফা দাবি। আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে, সেই সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে, আর জারি করতে হবে জুলাই ঘোষণাপত্র। ছাত্র জনতার উপর পুরো দেশের মানুষের উপর যেভাবে নির্মমতা দেখিয়েছে, এটা কোনো রাজনৈতিক দলের বৈশিষ্ট্য হতে পারে না। আমাদের দেশের সম্পদ লুটপাট করে খেয়েছে, আমাদের উপর গুলি চালিয়েছে, এই কারণে আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ চাচ্ছি। আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন, এটি বাংলাদেশের মধ্যে ফ্যাসিজম কায়েম করেছিল। নতুন কোন দল এসে যদি আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করতে চায়, তো তাদেরকে ছক্কা মেরে আমরা বাউন্ডারির বাইরে ফেলে দিব। আওয়ামী লীগের নিষিদ্ধের জন্য যা কিছু করার দরকার, জীবন দিতে হলেও জীবন দিয়ে দেবো। যে পর্যন্ত সফল না হবে এ পর্যন্ত আমরা ছাড়বো না রাজপথ।
ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের পূর্বঘোষিত গণজমায়েতে যোগ দেয় এনসিপি, ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম, ইনকিলাব মঞ্চ, জুলাই মঞ্চ সহ জুলাই আন্দোলনে অংশ নেয়া রাজনৈতিক শক্তিগুলো। তারা বলেন, এ লড়াই ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশপন্থীদের লড়াই। আবারও যদি আসে তাহলে আবারও রক্তের বন্যা বসবে। আওয়ামী লীগ পুনর্বাসন যারা করতে চাচ্ছে তারা কি নিশ্চিত করে বলতে পারবে যে পুনরায় আবার আওয়ামী লীগ ক্ষমতায় এসে আবার এরকম দুঃশাসন, মানুষ হত্যা না করবে এমন গ্যারান্টি কেউ দিতে পারবে? আমরা যে যুদ্ধটা করছি সেটার ফলে এটা আমাদের উপহার হিসাবে আমরা পেয়ে যাব, বাট এটার জন্য যে আমাদের আরও শ্রম দিতে হবে, আরও কষ্ট করতে হবে, এটা কখনো আমরা ভাবিনি। এনসিপি নেতারা বলেন, যারা আওয়ামী লীগকে দেশে ফেরানোর চেষ্টা করবে, জুলাই জনতা তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিহত করবে। বিদেশি শক্তি, বাংলাদেশের ভিতরকার কোন শক্তি যারা আওয়ামী লীগকে বাংলাদেশে ফেরাবার চেষ্টা করবে, জুলাই জনতা তাদেরকে সর্বোচ্চ শক্তি দিয়ে রুখে দেবে ইনশাআল্লাহ। এই আন্দোলনের ডাক দেয়া এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। যতই ষড়যন্ত্র আসুক, যতই প্রেসার আসুক, যতই বিভক্তি আসুক, আমাদের এই জুলাইয়ের ঐক্যবদ্ধ শক্তিকে আলাদা করতে পারবে না। আমি যদি পরবর্তীতে কোন ধরনের ঘোষণা নাও দেই, আপনাদের মঞ্জিলে মাকসুদ হচ্ছে এই কোন সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে দুদিন ধরে আন্দোলন ও অবস্থান কর্মসূচি পালন করে আসছে তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত শাহবাগে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেয়াদের। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগকে দেশের মানুষ দেখতে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, অন্তর্বর্তী সরকার তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারছে না বলেই নতুন নতুন সমস্যার সৃষ্টি হচ্ছে। চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে তারুণ্যের সমাবেশে সজাগ থেকে সব ষড়যন্ত্র নস্যাৎ করতে তরুণদের প্রতি আহ্বান জানান তিনি। চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠের সমাবেশে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী হুঁশিয়ার করে বলেন, গণতন্ত্র যাতে কারো হাতে জিম্মি না হয় তার জন্য প্রস্তুত থাকতে হবে। রুবেল হাসানের ক্যামেরায় চট্টগ্রাম থেকে সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। এই মিছিল দূরবর্তী দ্বীপ হাতিয়া, মহেশখালী, সন্দ্বীপের দুর্গম দীঘিনালা, বাঘাইছড়ি থেকে পার্বত্য অঞ্চলের। স্লোগানে স্লোগানে উত্তাল এই মিছিল এসেছে নোয়াখালী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, ফেনী, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া আর কুমিল্লা থেকে। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার এই সমাবেশ হল চট্টগ্রামের রেলওয়ে পোলো গ্রাউন্ডে। 4 বিভাগের এই কর্মসূচির আয়োজন করেছে বিএনপির 3 তরুণ সংগঠন, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। তরুণদেরকে প্রাধান্য দিয়েই কিন্তু বাংলাদেশকে বিনির্মাণ করতে হবে। তরুণদের মতামতকে এস্টাবলিশ করার জন্য আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে এরকম একটি প্ল্যাটফর্ম আয়োজন করা হয়েছে। চেয়ারম্যান জনাব তারেক রহমান এই তরুণদের অধিকার আদায়ে, সব রকমের অধিকার আদায়ে সবসময় সচেষ্ট ছিলেন, আছেন এবং ভবিষ্যতে থাকবেন। সমাবেশে যোগ দেন ছাত্র জনতার আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের বাবা। ছেলে শহীদ হয়েছে চট্টগ্রামে, আপনাদেরকে আমার শহীদের বিচার আপনাদেরকে তুলে দিলাম। আমি সুস্থ বিচারটা আপনাদের কাছে চাই, সকল শহীদের বিচারটা আমি আপনাদের কাছে চাই। তারুণ্যের সমাবেশ, তাই চট্টগ্রামের ছেলে তরুণ আইকন তামিম ইকবালও বাদ যাননি। যে ধরনের স্পোর্টসই হোক না কেন, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, এনি স্পোর্টস, এই স্পোর্টসকে ওনারা প্রমোট করবেন ইন দ্য রাইট পসিবল ওয়ে, যেরকম চিটাগং থেকে আবার আমরা আগের দিনে ফিরে যাই। সমাবেশে প্রধান অতিথি বিএনপি মহাসচিব বলেন, চলমান অস্বাভাবিক সময়ে ফ্যাসিস্ট সরকার প্রধান পালালেও তার প্রেতাত্মারা এখনো ষড়যন্ত্র করছে। আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ এই আওয়ামী লীগকে দেখতে চাই না। দুর্ভাগ্য আমাদের যে আমরা যাদেরকে দায়িত্ব দিয়েছি আমাদের এই দেশকে একটি গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে নিয়ে যেতে, তারা সঠিকভাবে সেই কাজটা এখনো করতে পারছেন না। জাতীয় ঐক্যের ডাক দিয়ে গণতন্ত্রকে সঠিক পথে আনতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। বলেন, গণতন্ত্রকে জিম্মি করার লক্ষণ দেখা যাচ্ছে। বাংলাদেশের মানুষকে জিম্মি করে কারো স্বার্থ, কোন গোষ্ঠীর স্বার্থ আদায় করা সম্ভব হবে না।
কারো যদি কোনো তাদের নিজস্ব কর্মসূচি থাকে, তাদের ভাবনা থাকে, দর্শন থাকে দেশকে নিয়ে, তাদেরকে জনগণের কাছে যেতে হবে। বিএনপি সংস্কার শুরু করেছে উল্লেখ করে নেতারা বলেন ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই দেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠিত হবে। ২০১২ সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঠিক এই পোলো গ্রাউন্ড মাঠ থেকে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে চলো চলো ঢাকায় চলো কর্মসূচি ঘোষণা করেছিলেন। ২০১৪, ২০১৮, ২০২৪ নির্বাচন হয়ে গেল দলীয় সরকারের অধীনে। বিএনপি বলছে সেই নির্বাচনগুলিতে মোট ভোটারের ১/৩ যে তরুণ ভোটার, তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তাই তারুণ্যের রাজনৈতিক অধিকার হিসেবে সেই ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিশ্চিত করতে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানানো হয়েছে এই তারুণ্যের সমাবেশ থেকে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, চট্টগ্রাম। জনগণ সরকার এবং রাজনীতিতে কোনোভাবেই গুম, খুন, লুটপাটকারী আর সংবিধান লঙ্ঘনকারীদের পুনর্বাসন চায় না। এই মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশকে যাতে কেউ তাবেদারি রাষ্ট্র বানাতে না পারে এবং পলাতক অপশক্তি যেন আর মাথা চাড়া দিতে না পারে, এই দুই বিষয়ে এই গণতন্ত্রকামী মানুষ ঐক্যবদ্ধ। রাজধানীতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত দিনটি উপলক্ষে বরাবর মতো গুলশানে বৌদ্ধ ধর্মের অনুসারীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করে বিএনপি। লন্ডন থেকে অনুষ্ঠানে যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই অনুষ্ঠানে ছিলেন বিএনপির সিনিয়র নেতারা। সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান তারা। বুদ্ধের সেই শিক্ষা থেকে আসুন আমরা সবাই শিখতে যেন পারি। বক্তব্যের শুরুতে বৌদ্ধ ধর্মের অনুসারীদের শুভেচ্ছা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, পলাতক অপশক্তি রাজনৈতিক স্বার্থে সংখ্যালঘুদের ব্যবহার করেছে আর মঞ্চস্থ করেছে জঙ্গি নাটক। ফ্যাসিবাদ শাসনের দীর্ঘ ১.৫ দশকে বিভিন্ন সময় দেশে জঙ্গি নাটক কিংবা ধর্মীয়ভাবে যাদেরকে সংখ্যালঘু গোষ্ঠী বলা হয় তাদের উপরে সুপরিকল্পিতভাবে হামলা চালিয়ে সেই যে পলাতক স্বৈরাচার, তাদের ফ্যাসিবাদী শাসন শোষণ থেকে জনগণের দৃষ্টি, তাদের লুটপাট থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে রাখতে চেয়েছিল। তারেক রহমান বলেন, ফ্যাসিবাদী অপশক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না এদেশের গণতান্ত্রিকামী মানুষ। বাংলাদেশকে যাতে আর কেউ ভবিষ্যতে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, এবং ২, গণতন্ত্র বিরোধী পলাতক তাবেদার অপশক্তি যাতে আর মাথা চাড়া দিয়ে উঠতে না পারে। এই দুটো বিষয় কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিকামী জনগণ আর কোনো আপোষ মানতে রাজি নয়। যারা বারবার সংবিধান লঙ্ঘন করেছে, দেশে অবৈধ সংসদ বা সরকার গঠন করেছে, যারা সংবিধান লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিল, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নিতে হবে। দেশের জনগণ সরকার এবং রাজনীতিতে কোনোভাবেই গুম, খুন, অপহরণ, দুর্নীতি, লুটপাট, টাকা পাচারকারী, বর্বর বন্দিশালা আয়নাঘরের প্রতিষ্ঠাতা, পতিত, পলাতক, পরাজিত অপশক্তির পুনর্বাসন চায় না এই বাংলাদেশের মানুষ। বিভ্রান্তি দূর করতে যে কোনো বিষয়ে অন্তর্বর্তী সরকারকে স্বচ্ছ ধারণা দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। সরকারের কার্যক্রম সম্পর্কে স্বচ্ছ ধারণা যদি জনমনে থাকে, তাহলে জনমনে কোনো রকমের সংশয়, সন্দেহ কিংবা বিভ্রান্তি সৃষ্টি হওয়ার সুযোগ থাকে না। আগামীতে বিএনপি সরকার গঠন করলে জবাবদিহিতা নিশ্চিত করার আশ্বাসও দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এমন একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে চায়। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। 4 দিনের পাল্টাপাল্টি হামলার তুমুল লড়াইয়ের পর অবশেষে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হল পাকিস্তান এবং ভারত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণার পর বিষয়টি নিশ্চিত করেছে দিল্লি এবং ইসলামাবাদ দুপক্ষই। স্থানীয় সময় বিকেল 5টা থেকে কার্যকর হয় এই যুদ্ধবিরতি। এর আগে অপারেশন বুনিয়ান উন মারসুসে ভারতীয় সামরিক ঘাঁটি এবং বিভিন্ন সমরাস্ত্রের ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করে পাকিস্তান। অন্যদিকে পাকিস্তানের বিমান ঘাঁটি সহ সশস্ত্র বাহিনীর অবস্থানে হামলার দাবি করে ভারত। শনিবার ভোর থেকেই ভারতীয় ভূখণ্ড লক্ষ্য করে অপারেশন বুনিয়ানুন মারসুস বা আয়রন ওয়াল শুরু করে পাকিস্তানের সামরিক বাহিনী। ভারতের অপারেশন সিন্দুরের জবাব দিতেই চালানো হয় এই অভিযান, যাতে ব্যবহার করা হয় ফাতা-1 সহ বিভিন্ন ধরনের মিসাইলের পাশাপাশি মাল্টিপল রকেট সিস্টেমও।
দেশটির অন্তত ২৬টি স্থানকে টার্গেট করে হামলা হয়। ইসলামাবাদের দাবি, ভারতের উদমপুর ও পাঠানকোটের বিমান ঘাঁটি লক্ষ্য করে ছোড়া হয়েছে মিসাইল। পাঞ্জাবে ধ্বংস করা হয়েছে ব্রহ্মোস মিসাইলের একটি ভান্ডার। উদমপুরে একটি S-400 মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে ইসলামাবাদ, যদিও তা অস্বীকার করেছে নয়াদিল্লি। পাকিস্তানের চালানো অভিযানের পাল্টা জবাব দেয় ভারতীয় সামরিক বাহিনী। পাকিস্তানের বিভিন্ন বিমান ঘাঁটি পরিণত হয় মূল টার্গেটে। এয়ারবেস নূর খান, রফিকি এবং মুরিদ লক্ষ্য করে চালানো হয় মুহুর্মুহু হামলা। পেশোয়ার, করাচি, লাহোর সহ আজাদ কাশ্মীরের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত সামরিক বেসামরিক নানা স্থাপনা। দুই পক্ষের লড়াই যখন তীব্রতর, শঙ্কা দেখা দিয়েছে পরমাণু যুদ্ধের, তখন হঠাৎ করে যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় ট্রাম্প বলেন, পাকিস্তান এবং ভারত তাৎক্ষণিকভাবে পুরোপুরি যুদ্ধবন্ধে সম্মত হয়েছে। আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর ভারত ও পাকিস্তান তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। আমি দুই দেশকে অভিনন্দন জানাই। যুদ্ধবিরতিতে সম্মতির বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ও ভারত। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার জানান, আঞ্চলিক শান্তি এবং নিরাপত্তার জন্য সবসময় প্রচেষ্টা চালিয়েছে ইসলামাবাদ। অন্যদিকে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রিও যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেন। পাকিস্তান ও ভারত তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতি কার্যকর করতে সম্মত হয়েছে। পাকিস্তান সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার সাথে আপোষ করেনি। এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তার জন্য প্রচেষ্টা চালিয়েছে পাকিস্তান। পাকিস্তানের পক্ষ থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয়। ফোনালাপে আমরা যুদ্ধবন্ধের সিদ্ধান্ত নেই। আকাশ, ভূমি এবং সাগর 3 ফ্রন্টেই আমরা লড়াই বন্ধে সম্মত হয়েছি। যুদ্ধবন্ধের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন দুই দেশের বাসিন্দারাই। স্বস্তি ফিরে এসেছে সীমান্ত এলাকার বাসিন্দাদের মাঝে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। পাকিস্তান ভারতের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পর এই লড়াইয়ের লাভ ক্ষতি নিয়ে চলছে নানান হিসেব নিকেশ। ভারত না পাকিস্তান, এই যুদ্ধে কার ক্ষতি হলো বেশি তাই নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। 4 দিনের এই লড়াইয়ে রাফাল সহ একাধিক ফাইটার জেট হারিয়ে প্রশ্নের মুখে পড়েছে ভারতীয় বিমান বাহিনীর সক্ষমতা। ফলে অপারেশন সিন্দুরের কার্যকারিতা নিয়ে অনেকটাই ম্লান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইমেজ। অন্যদিকে করাচি, রাওয়ালপিন্ডি সহ প্রায় সব বড় শহরগুলোতে ভারতীয় ড্রোন এবং মিসাইল হামলার কারণে উঠে এসেছে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতাও। একের পর এক ভারতীয় ড্রোন আর মিসাইল হামলায় ক্ষতিগ্রস্ত পাকিস্তানের বিভিন্ন স্থাপনা। সামরিক বেসামরিক বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রাণহানিও হয় ভারতের অভিযানে। পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে গেল মঙ্গলবার পাকিস্তানে বিশেষ অভিযান অপারেশন সিন্দুর পরিচালনা করে ভারতীয় সামরিক বাহিনী। অভিযানে বেশ কিছু জঙ্গি আস্তানা ধ্বংসের দাবি করে দিল্লি। গত কয়েকদিনে চীন নির্মিত J-10 যুদ্ধবিমান ব্যবহার করে ভারতীয় অন্তত 5টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি জানায় ইসলামাবাদ। এর মাঝে ছিল ফ্রান্স নির্মিত অত্যাধুনিক রাফালও। ধ্বংস করা হয় ভারতের ইসরায়েল নির্মিত হারপ ড্রোনও, যদিও এ প্রসঙ্গ বরাবরই এড়িয়ে গেছেন ভারত সরকার। অপারেশন সিন্দুরের জবাবে অপারেশন বানিয়ান মারসুস চালায় পাকিস্তান। ভারতের জম্মু, শ্রীনগর, পাঠানকোট সহ 26 জায়গায় ড্রোন হামলা চালায় পাকিস্তান। ফলে প্রশ্নের মুখে দিল্লির সামরিক সক্ষমতাও। এ অবস্থায় প্রশ্ন উঠেছে অপারেশন সিন্দুরের কার্যকারিতা নিয়েও। ফলে স্বভাবতই কিছুটা চাপের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইমেজও। প্রশ্নবিদ্ধ পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও। চীনের অত্যাধুনিক HQ-9 এয়ার ডিফেন্স রয়েছে পাকিস্তানের, কিন্তু তাও ভারতের লাগাতার ড্রোন হামলায় কিছুটা বিপাকেই পড়েছিল পাকিস্তানি সেনারা। তাদের গুরুত্বপূর্ণ 3টি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করতে সক্ষম হয়েছে ভারত। হামলা শিকার হয়েছে করাচি, পেশোয়ারের মতো জায়গাও। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। সিলেটের একটি সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারি করেছে ভারতের মেঘালয় রাজ্য প্রশাসন। রাত 8টা থেকে সকাল 6টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। এই অবস্থায় সীমান্তে আগের চেয়ে টহল এবং নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ BGB। আরও জানতে আমরা এই মুহূর্তে একটু সরাসরি যুক্ত করছি আমাদের সহকর্মী মাহবুবুর রহমান রিপনকে। রিপন, সীমান্ত এলাকার পরিস্থিতি একটু বিস্তারিত জানাবেন, আর কারফিউটা কেন কিছু জানা গিয়েছে কিনা?
এই মুহূর্তে আসলে কারফিউটা তো গত 8 তারিখ অপরাহ্নে জারি করেছে মেঘালয় সরকার। সুতরাং মেঘালয় সরকার বলতে মেঘালয়ের যে 3টি জেলা রয়েছে সীমান্তবর্তী, বিশেষ করে যে বাংলাদেশের সাথে এই সিলেটের সাথে যে সীমান্তটি রয়েছে 3টি জেলার অন্তর্গত, এবং 3টি জেলাতেই কিন্তু তারা এই যে কারফিউ, রাত্রিকালীন কারফিউ সেটা জারি করেছে। তারা বলতে চাচ্ছে যে বাংলাদেশের সমসাময়িক অবস্থায় যে পরিস্থিতি তৈরি হয়েছে, যাতে করে তাদের অনুপ্রবেশকারী, অবৈধ অনুপ্রবেশকারী তাদের এলাকায় পৌঁছাতে না পারে, এবং বিশেষ করে চোরাচালান এবং গবাদি পশু চোরাচালান সহ এইসব বন্ধে তাদের অভ্যন্তরের যে এই শূন্য রেখা রয়েছে, সেই শূন্য রেখা থেকে 500 মিটার পর্যন্ত তারা এই কারফিউটি জারি করেছে। এবং তারা যেটা বলতে চেয়েছে যে এই সময়টাতে তারা আশঙ্কা করছে বাংলাদেশ থেকে জঙ্গি এবং অন্যান্য তৎপরতা চালানো হতে পারে, এরকম আশঙ্কা করেছে, এবং সেই আশঙ্কা থেকেই মূলত এই কারফিউ তারা জারি করেছে। এবং সবশেষ তারা যেটা বলেছে যে এই ধরনের পরিস্থিতি তারা যেটা বলতে চায় যে পরবর্তী নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত এই কারফিউ চলতে থাকবে। এবং সে কারণে সীমান্তের যারা প্রহরী রয়েছেন, বাংলাদেশের অংশের যারা বিজিবি রয়েছেন, তাদের কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছেন, যাতে করে বাংলাদেশি কোনো নাগরিক এই ফাঁদে পা না দেয়। এবং সেই সাথে আপনি জানেন যে ইতিমধ্যেই কিন্তু ভারত পুশিন শুরু করেছে, মৌলভীবাজার সীমান্ত দিয়ে তারা পুশিন করছে ইতিমধ্যে করেছে। এইসব সীমান্ত দিয়েও হতে পারে তারা আশঙ্কা করেছে, এবং সেই পুশিন ব্যবস্থা যাতে কোনোভাবেই কার্যকর না করতে পারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, সেই কারণেই তারা মূলত এই নিরাপত্তা ব্যবস্থাটি আরও জোরদার করেছে এবং সতর্ক অবস্থানে রেখেছে। সব মিলিয়ে এই মুহূর্তে আপনি দেখতেই পাচ্ছেন যে এই বিজিবির যে টহল, এটি একটি সীমান্ত দিয়ে না, এবং এই সিলেট অঞ্চলের যে কয়টি সীমান্ত আছে সব কয়টি সীমান্তেই এ ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তিতুমির, গুমের জন্য প্রতিষ্ঠান প্রধান বা কমান্ডারের দায় আইনে স্পষ্ট করা প্রয়োজন বলে মনে করেন বিশিষ্টজনেরা। বিকেলে গুম প্রতিরোধ এবং প্রতিকার অধ্যাদেশ 2025-এর দ্বিতীয় খসড়ার উপর আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তারা। রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত সভায় আইন উপদেষ্টা জানান, সত্য এবং জবাবদিহিতা কমিশন গঠন এবং গণহত্যায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে। মতবিনিময় সভায় খসড়ার নানা দিক তুলে ধরে আলোচনায় অংশ নেন আইনজ্ঞ, মানবাধিকার কর্মী, শিক্ষাবিদ, সরকারের উপদেষ্টা। বলেন, অধ্যাদেশে যে কমিশন গঠনের কথা বলা হয়েছে তার কার্যক্রম ও পরিধি স্পষ্ট করতে হবে সবার আগে। ডিজিএফআই, এনএসআই এরা যদি গুমটা করে, যারা বেশিরভাগ গুমই করেছে, তাদেরকে শৃঙ্খলাবদ্ধ বাহিনী হিসাবে সংবিধানে অন্তর্ভুক্ত করা নাই। তাই আমি যদি সংবিধানে ডিফাইন করে দিই শৃঙ্খলাবদ্ধ বাহিনী হিসাবে তাদেরকে, তাহলে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো এই ডেফিনেশনের বাইরে পড়ে যাবে। এর মধ্যে ব্যবহার করা হচ্ছে অনুমান করবেন, প্রিজাম্পশন। আপনি একটা ফৌজদারি অপরাধে সাক্ষী প্রমাণে বিচার হবে, আপনি বলছেন ফৌজদারি কার্যবিধির এখানে প্রয়োগ হবে। ফৌজদারি কার্যবিধি প্রয়োগ হলে আপনার অনুমানের কি সুযোগ আছে? আলোচনায় অংশ নিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, অধ্যাদেশে গুমের সংজ্ঞা অস্পষ্ট। গুমের জন্য কমান্ডারদের কোনো দায়ের কথাও উল্লেখ নেই, অথচ প্রতিটি গুমের ঘটনায় সংশ্লিষ্ট সংস্থা প্রধানের দায় অনেক বেশি। অর্ডিনারি পেনাল কোডের মধ্যে বা 1973 অ্যাক্টের মধ্যে যদি এই বিধানগুলোকে সন্নিবেশ করে ওই লগুলো আপনি অ্যামেন্ড করেন, কমান্ডার বা সুপিরিয়র অফিসারের রেসপন্সিবিলিটি কিভাবে ডিফাইন করা যায়, যে এটা আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের 4(3) আছে, আরেকটা আছে ফিলিপাইনের যে আইনটার কথা বলা আছে। সভায় অধ্যাদেশের বিভিন্ন ধারা, জেলায় জেলায় কমিশন গঠনের প্রয়োজনীয়তা, সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড, ক্ষতিগ্রস্ত পরিবারের আর্থিক ক্ষতিপূরণের বিষয় নিয়ে কথা বলেন দুই উপদেষ্টা। আর গবেষক ফরহাদ মজহার বলেন, সরকারের বৈধতা নিশ্চিত করতে হবে অধ্যাদেশ তৈরির আগে। সংজ্ঞার ধারাতে আমি মনে করি গুমের সংজ্ঞাটা এবং অপহরণের সংজ্ঞাটা ইনক্লুড করা দরকার। বেশিরভাগ ক্ষেত্রেই কোনো একটা আইনে সংজ্ঞা দেয়া থাকলে আমরা ওই আইনটাকেই রেফার করে দিই। যেহেতু এটা গুম সংক্রান্ত, অপহরণের ক্ষেত্রে পেনাল কোডের অমুক ধারা না বলে এটা এখানে নিয়ে আসলেও খুব একটা খারাপ হয় না, তবে গুমের একটা সংজ্ঞা দেয়া প্রয়োজন। যেহেতু আমরা জুলাই গণ অভ্যুত্থান থেকে হাজির হয়েছি, আমি এটাকে মোটো আইনি তর্ক আকারে দেখতে চাই না, এটা পলিটিক্যাল তর্ক। গুম ব্যাপারে একটা সমাধান আমাদেরকে হতে হবে, আবার এটা রাজনৈতিক ইস্যু, এটা নিশ্চয়ই একটা আইনি ইস্যু নয়।
এই ইস্যু যদি আমরা সমাধান করতে না পারি তাহলে বাংলাদেশ রাষ্ট্র একটা ভয়াবহ অস্থিতিশীলতার দিকে চলে যাবে। সভার আয়োজক ছিল আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। উপদেষ্টা বললেন, সবার মতামতের ভিত্তিতেই অধ্যাদেশটি চূড়ান্ত করা হবে। আমরা ট্রুথ এবং রিকনসিলিয়েশন কমিশন গঠন করব। এই লক্ষ্যে আমি এবং আমাদের মাননীয় চিফ জাস্টিস আমরা একটা টিম নিয়ে সাউথ আফ্রিকাতে যাচ্ছি। আমাদের সাথে ইউএনডিপি এবং আরও অনেকে ইনভলভ আছেন। আমরা ফিরে এসে আপনাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করব। মানে অনন্তকাল হানাহানি করে আমাদের এই জাতির মুক্তি হবে না, আমাদের জাতীয় ঐক্য গড়ে উঠতে হবে। এবং যারা গণহত্যার মতো, মানবতা বিরোধী অপরাধের মতো ঘৃণ্য অপরাধ করেছে তারা তো খুব বেশি সংখ্যক না, তো তাদের উপযুক্ত যথেষ্ট পরিমাণ শাস্তির ব্যবস্থা অবশ্যই আমাদের করতে হবে। ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তারা এই অধ্যাদেশ ও কমিশনের কার্যক্রম চালিয়ে নিয়ে যাবার আশা প্রকাশ করেন আলোচকরা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচিত সরকারের হাতেই সংবিধানের সংস্কার চায় গণফোরাম। আর পার্বত্য 3 জেলায় আঞ্চলিক দলগুলো নিবন্ধন প্রক্রিয়া সহজ করার প্রস্তাব দিয়েছে ইউপিডিএফ। দিনব্যাপী জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে দল দুটির সংলাপ শেষে এসব প্রস্তাব উঠে আসে। ঐক্যমত্য কমিশনের প্রস্তাবের সাথে বেশিরভাগ ক্ষেত্রে একমত পোষণ করেছে দল দুটি। দ্রুত সংস্কার শেষে নির্বাচন দেওয়ার দাবিও জানান তারা। দেশ পুনর্গঠনে একটি জাতীয় সনদ তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ চালিয়ে যাচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশন। এরই ধারাবাহিকতায় বিকেলে সংসদ ভবনের এলডি হলে গণফোরামের সাথে আলোচনায় বসে জাতীয় ঐক্যমত্য কমিশন। সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, দেশ পুনর্গঠনের বিরল সুযোগ তৈরি হয়েছে, এই সুযোগ কাজে লাগাতে হবে। বাংলাদেশে 53 বছরে প্রথমবারের মতো এই সুযোগ এসেছে যখন আমরা সকলে সমস্ত বিষয় নিয়ে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে কথা বলতে পারছি, তার জবাবদিহিতার দাবি করতে পারছি, কাঠামো তৈরি করার জন্য চেষ্টা করছি, সেই জায়গায় আমরা সফল হতে পারব। আলোচনা শেষে এক ব্রিফিংয়ে গণফোরামের সাধারণ সম্পাদক জানান, দেশের নাম পরিবর্তন ও নতুন করে সংবিধান লেখার বিষয়ে দ্বিমত তাদের। জন আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংশোধন করা যাবে, তবে এই সংস্কার হতে হবে নির্বাচিত সরকারের মাধ্যমে। এছাড়া তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার প্রস্তাবও দিয়েছে দলটি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমরা মতামত দিয়েছি এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমরা 120 দিন এটা আমরা প্রস্তাব করেছি। আগামীতে জাতীয় সংসদ হবে এবং সেই জাতীয় সংসদ ব্যতি রেখে আমাদের এই সংবিধান সংশোধন করা বর্তমান কাঠামোতে সম্ভব না। এর আগে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর সাথে বসে কমিশন। সংস্কার কমিশনগুলোর দেয়া 166টি পূর্ণাঙ্গ সুপারিশের ভিত্তিতে চলে আলোচনা। পার্বত্য 3 জেলায় আঞ্চলিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া সহজ করার প্রস্তাব দিয়েছে তারা। সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে স্বায়ত্তশাসন ব্যবস্থা করলে পরে তাহলে সেখানকার মানুষ তাদের নিজেদের মতো করে থাকতে পারবে এবং এই বাংলাদেশ বিনির্মাণে, নতুন বাংলাদেশ বিনির্মাণে আরও তারা ভূমিকা রাখতে পারবে। দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচন দেওয়ার দাবি ইউপিডিএফ ও গণফোরামের। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। নিট পোশাক খাতের শীর্ষ সংগঠন বিকেএমই এর ভোটে জয়লাভ করেছে প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্স প্যানেল। এককভাবে এই প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন 35 জন উদ্যোক্তা। স্বতন্ত্র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন 3 জন। মোট 572 জন ভোটারের মধ্যে ভোট দেন 531 জন। বাতিল হয় 23টি ভোট। উদ্যোক্তারা আশা প্রকাশ করছেন, নবনির্বাচিতদের হাত ধরে এগিয়ে যাবে দেশের তৈরি পোশাক শিল্প। বহুমুখী চ্যালেঞ্জের মুখে তৈরি পোশাক খাত। বিদ্যুৎ, জ্বালানি ও অবকাঠামো ছাড়াও এই খাতের সামনে এসেছে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের চাপ। কঠিন এক বাস্তবতার মধ্যে নিট পোশাক উৎপাদন ও রপ্তানিকারকদের সংগঠন বিকেএমই এর নির্বাচন। নতুন রাজনৈতিক বাস্তবতায় 13 বছর পরে ভোটের আয়োজন। শনিবার সকাল থেকে ভোটকে কেন্দ্র করেছিল উচ্ছ্বাস, উদ্দীপনা। সন্ধ্যায় প্রকাশ হয় ফলাফল। পূর্ণ প্যানেলে জয়লাভ করেছে প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্স। আমাদের যে লোয়েস্ট হয়েছে তার ভোট হচ্ছে 338 আর ওদের যে হাইয়েস্ট হয়েছে তার 163। টোটাল ভোট কাস্ট হয়েছিল 431, তার মধ্যে 23টা ভোট বাতিল হয়েছে, বাকি 408 ভোট ভ্যালিড ছিল। নির্বাচনে 35টি পরিচালক পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট 38 জন প্রার্থী। প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্স প্যানেলের 35 জনের বিপরীতে পরিচালক পদে মাঠে নামে 3 জন স্বতন্ত্র প্রার্থী। যে আমেরিকার যে ট্যারিফ, এই ট্যারিফ নিয়ে কাজ করা খুব জরুরি। সময় কিন্তু চলে যাচ্ছে আমাদের, তো এটা সরকারের পক্ষ থেকে এবং যারা বেসরকারি উদ্যোক্তা আছে
উভয়ের সমন্বয়ে এই বিশেষ করে আমেরিকার সাথে আমাদের ট্রেড যে গ্যাপ রয়েছে, গ্যাপ কীভাবে কমানো যায়, ভ্যাট, কাস্টমস এবং পোর্ট সংক্রান্ত যে জটিলতাগুলো রয়েছে সেগুলোতে আরও বেশি আমরা কাজ করবো যেন আরও বেশি বেগবান হয় এবং আরও বেশি সমস্যার সমাধানগুলো আমরা করতে পারি। নিট পোশাক খাতে চলমান সংকট থেকে উত্তরণে ভূমিকা রাখবে বিকেএমই এর নতুন নেতৃত্ব। আপনারা তো জানেন বর্তমানে পোশাক শিল্প এবং টেক্সটাইল সেক্টরে একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে। আমার বিশ্বাস আজকে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি দক্ষ নেতৃত্ব যে আসবে তারা এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারবে। নির্বাচিত ৩৫ পরিচালকের মধ্যে দায়িত্ব পাবেন একজন সভাপতি, একজন নির্বাহী সভাপতি ও ৭ জন সহসভাপতি। ২০২৫-২৭ মেয়াদে দায়িত্ব পালন করবে নতুন কমিটি। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, খবরের শুরুতেই জানিয়েছিলাম আওয়ামী লীগ নিষিদ্ধ ইস্যুতে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকের কথা। বৈঠকটি এইমাত্র শেষ হয়েছে এবং উপদেষ্টারা বের হচ্ছেন এরকম জানতে পেরেছি আমরা। এই মুহূর্তে যাচ্ছি সরাসরি আমাদের সহকর্মী ফয়সাল মাহমুদের কাছে। ফয়সাল, ব্রিফিংয়ের সবশেষ আপডেট কি আছে আপনার কাছে? তথ্য প্রেস উইং কিছু বলেছে কিনা? তিতুমির প্রায় ৩ ঘন্টা পর শেষ হয়েছে উপদেষ্টাদের সেই জরুরি মিটিংটি। আপনি যেমনটি জানেন যে জুলাই অভ্যুত্থানের সময়ে যে গণহত্যার দাবিতে যে আন্দোলন হয়েছে সেখানে গণহত্যার দাবিতে ঘটনা ঘটার যে দাবিতে আন্দোলন চলছে সেই দাবি আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের কর্মকর্তারা এসেছেন। এখনই শুরু হবে আনুষ্ঠানিক ব্রিফিং। আমরা সরাসরি সেখানে যাব। দর্শক, আপনারা যেমনটি জানেন আজকে রাত ৮টার দিকে আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয় নিয়ে জরুরি মিটিং ডেকেছিলেন প্রধান উপদেষ্টার দফতর। সেখানে সকল উপদেষ্টারা একসাথে হয়েছিলেন এবং সেখানে প্রায় ৩ ঘন্টার মিটিং শেষ করে তারা সেখানে আমরা এই মুহূর্তে আমরা আইন উপদেষ্টাকে দেখছি, তিনি হয়তো কথা বলা শুরু করবেন এখনই। ব্রিফিং কি হয়েছে, সিদ্ধান্ত, সে ব্যাপারে হয়তো বিস্তারিত আমরা জানাতে পারবো আপনাদের। রাত ৮টায় শুরু হয়েছিল এই বৈঠকটি, যেটা আওয়ামী লীগ নিষিদ্ধের এজেন্ডা, সেটা নিয়ে এই বৈঠকটি শেষ হয়েছে। আমরা আজকে উপদেষ্টা পরিষদের মিটিংয়ে আমাদের গুরুত্বপূর্ণ 3টা সিদ্ধান্ত হয়েছে। আমি এই রিড আউট করবো। এটা রিড আউট করার পরে আপনার সিদ্ধান্তগুলো জানতে পারবেন। আজ শনিবার 20 মে 2000 আচ্ছা, আমি আবার থেকে বলছি। হ্যাঁ, আজ শনিবার 10 মে 2025 তারিখে উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। এর পাশাপাশি আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী 30 কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ধন্যবাদ।
যেমনটা শুনলাম এইমাত্র উপদেষ্টা যেটা জানালেন যে আওয়ামী লীগের সার্বিক কার্যক্রম আপাতত নিষিদ্ধ করা হয়েছে। এই বিষয়ে আরও বিস্তারিত আমরা জানাবো, তবে এই মুহূর্তে আমরা শেষ করছি আমাদের আজকের রাতের বাংলাদেশ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের।